বাংলাদেশের বিপ্লবী অর্গানাইজ পার্টির সাধারণ সম্পাদক জননেতা সাইফুল হক ভাইকে। গণসংহতি আন্দোলন আয়োজিত জিএসএ কর্তৃক আয়োজিত এই অসাধারণ সময়ে অনেক গুরুত্বপূর্ণ আলোচনার প্রিয়ভাজন সভাপতি জনায়েত সাকিব, এখানে মান্নাভাই সহ আমাদের মঞ্চের শীর্ষ নেতৃবৃন্দ, এই পার্টির চেয়ারম্যান মন্ডলী, গণমাধ্যমের বন্ধুরা, আপনাদের সকলকে শুভেচ্ছা। আমরা মাওলানার ৪৯তম মৃত্যুবার্ষিকী আগামীকাল আমরা শুরুতেই গণসংহতি আন্দোলনকে ধন্যবাদ জানাই, অভিবাদন জানাই। আমাদের স্বাধীনতার যে স্বপ্নপুরুষ, আমাদের যে অন্যতম স্থপতি মাওলানার উপলক্ষে আজকের যে আলোচনা, সে আলোচনা আমি বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে মাওলানার দীর্ঘ বিপ্লবী জীবনের প্রতি আমাদের শ্রদ্ধা জানাই এবং সালাম জানাই। এবং আমরা এটা নিশ্চয়ই আমরা সবাই আশা করেছিলাম, আমরা আজকে দাবি করতে পারি যে মাওলানার এই জন্মবার্ষিকী এবং মৃত্যুবার্ষিকী এটা রাষ্ট্রীয় উদ্যোগে এটা পালন হওয়া দরকার। মাওলানার সারা জীবনের যে লড়াই, জুলুমের বিরুদ্ধে মজলুমের পক্ষে, অন্যায়ের বিরুদ্ধে ন্যায়ের পক্ষে, এবং সাম্রাজ্যবাদের বিরুদ্ধে, সাম্প্রদায়িকতার বিরুদ্ধে একটা সাম্যভিত্তিক গণতান্ত্রিক মানবিক একটা রাষ্ট্র সমাজের জন্য সেই লড়াই দেশের মানুষের প্রতি মাওলানার যে ভালোবাসা শ্রদ্ধা, সেটা আজকে সরকারের দায়িত্ব ছিল এটাকে রাষ্ট্রীয় উদ্যোগে এই দিবসগুলোকে উদযাপন করা, এটাকে পালন করা, জনগণের পক্ষ থেকে মাওলানার প্রতি শ্রদ্ধা জানানো। দুর্ভাগ্যজনকভাবে সরকারগুলো যেমন নজর দেয়নি, অন্তর্বর্তী সরকারকে আমরা দিচ্ছি না। আগামীকাল আমরা অনেকেই সন্তোষে যাব, মাওলানার মাজারে আমরা শ্রদ্ধা জানাবো। টাঙ্গাইলে আমাদের একটা আলোচনা সভা হচ্ছে আগামীকাল। তো আমরা গুরুত্বপূর্ণ যেটা মাওলানা সম্পর্কে যেটা বলা, যে যারা আমাদের এই ভূখণ্ডের, আমাদের রাষ্ট্র গঠন, আমাদের এই রাজনৈতিক সমাজ নির্মাণে যারা আমাদেরকে স্বপ্ন দেখিয়েছেন, পথ দেখিয়েছেন আগামী 10, 20, 50, 100 বছর, আর তো মাওলানা তার মধ্যে সবচেয়ে তো ফলে আমি গত শতাব্দীতে প্রভাবী একমাত্র নেলসন ম্যান্ডেলার সাথেই কেবলমাত্র মাওলানার হয়তো খানিকটা তুলনা করা চলে। এর বাইরে আমার চোখে এই ধরনের মানুষ আমি বলতে পারেন গত 100 বছরে দেখা পাওয়াটা প্রায় বিরল। সেই মানুষের জন্য আমাদের শ্রদ্ধা, আমাদের ভালোবাসা, এবং আমাদের দায় আছে মাওলানার যে রাজনৈতিক উত্তরাধিকার, অন্যায়ের বিরুদ্ধে, জুলুমের বিরুদ্ধে, এবং এবারকার 24-এরও যে বলতে পারেন আমাদের যে গণজাগরণ, গণ অভ্যুত্থান, একইভাবে শুরুর দিকে যে বৈষম্যর বিরুদ্ধে একটা সাম্য, গণতন্ত্র, একটা মানবিক রাষ্ট্র সমাজ নির্মাণের জন্য যে স্বপ্নটা আরেকবার আমাদের তরুণরা, আমাদের ছাত্র, শ্রমিক, সাধারণ মানুষ, রাজনৈতিক কর্মীরা আমরা জাগিয়ে তোলা হয়েছিল, গত 15 মাসে আমাদের স্বপ্নটা অনেকখানি এটা বলতে পারেন স্বপ্নটা কিছুটা দুঃস্বপ্নে পরিণত হয়েছে, আশাটা কিছুটা হতাশায় বিপর্যস্ত হয়েছে, এবং আমরা দেখছি যে ধুকে ধুকে এখন আমরা চলছি। এবং আমরা এটাই মানে একমাত্র বিশাল গণজাগরণ, গণ অভ্যুত্থান, আর যে গণ অভ্যুত্থানের মধ্যে একটা অসাধারণ অধিকার, মুক্তি, সাম্যের চেতনা যেটা জাগিয়ে তুলেছিল, তাকে নেতৃত্ব প্রদান করবার জন্য শুরুর
নির্দিষ্ট কোনো ইডিওলজি, কোনো রাজনীতি, কোনো নেতৃত্বের কোনো সংগঠন এবারকার সেভাবে দেখা যায়নি। প্রচন্ড দেশপ্রেম, আবেগ এবং বহুমাত্রিক চিন্তা ভাবনায় যার সঙ্গে যুক্ত ছিল, আমূল পরিবর্তনকারী যে শক্তি, যাদের নির্দিষ্ট চিন্তা আছে, ভাবনা আছে, দেশ নিয়ে, সমাজ নিয়ে, প্রকৃতির পুনর্গঠন নিয়ে, বাস্তবে সেটার কার্যকর অনুপস্থিত থাকার কারণের জন্য প্রতি পদে পদে যে এটাকে হোঁচট খেতে হয়েছে। যারা এখন সরকারে আছেন তাদের হাতে গোনা কয়েকজন বাদ দিলে অধিকাংশই এই জাগরণ, এই গণ অভ্যুত্থানের সাথে তাদের কোনো দৈহিক, আত্মিক, মনোজাগতিক তাদের কোনো সম্পর্ক ছিল না। অভ্যুত্থানকে তারা যে দেহ ধারণ করা, এই স্বপ্ন আকাঙ্ক্ষাগুলোকে তারা করতে পারেনি। ঠিক এই মুহূর্তে আমরা আজকে যেখানে আছি, আমরা জুলাই সনদ ইতিমধ্যে তার যে একটা আদেশ জারি হয়েছে, আমার কাছে মনে হয়েছে সরকার শেষ রক্ষা করবার একটা আন্তরিক চেষ্টার মধ্যে আছে। নানা পক্ষকে আশ্বস্ত করা তার একটা চেষ্টা আছে, বিভিন্ন গুরুত্বপূর্ণ অংশীজনকে আস্থার মধ্যে নেওয়া এবং তাদেরকে বলতে পারেন বিভিন্ন অংশকে এবং তাদেরকে একটা বোঝাপড়ার মধ্য দিয়ে এই মুহূর্তে রাজনৈতিক সংকট উত্তরণের ক্ষেত্রে এবারকার জুলাই সনদ যে আদেশ, সে আদেশ খানিকটা কার্যকর ভূমিকা রাখবে। নানা সব বিরোধিতার পরও এটা নিশ্চয়ই আমরা আশা করতে পারি, আমরা আশা করতে চাই। আমরা এই সনদের যেভাবে সনদটা এটাকে আদেশটা দেওয়া হয়েছে, এটা নিয়ে আজকে না হলে আগামীকাল, আগামীকাল না হলে আগামী পরশু বড় ধরনের সাংবিধানিক বিতর্ক ইতিমধ্যে এটা তৈরি হয়েছে এবং সম্ভবত এবং এটা এই বিতর্কটা অনেক দিন পর্যন্ত এই বিতর্কটা চলবে এবং সেই বিতর্কের পরিণতি কি হবে সেটা ভবিষ্যৎ সেটা বলবে। যদি একবার মুস্তফা আলী লেখাই তো যে আমরা ম্যালেরিয়া জ্বর সারানোর জন্য কুইনাইন খেলে জ্বর সারে, কিন্তু কুইনাইন সারাবে না। সরকার আদেশ দিয়েছেন সত্য, এই আদেশটা যেভাবে জারি করা হয়েছে এটা সরকারের ইতিহাস, সরকারের ম্যান্ডেট, ক্ষমতা নিয়ে প্রশ্ন তৈরি হয়েছে এবং বাস্তবে আমরা একদিকে একটা সাংবিধানিক সরকার, এক্সট্রাঅর্ডিনারি সরকার কোনো সন্দেহ নেই, আবার একটা সাংবিধানিক ধারাবাহিকতার মধ্য দিয়ে সরকার তাদের ক্ষমতায় আছে এবং এটা ভবিষ্যতে এটার পরিণতি কি দাঁড়াবে এটা নিয়ে প্রশ্ন আছে। কিন্তু এই মুহূর্তে সংকট উত্তরণে কিছুটা কাজে লাগছে, সেটা নিশ্চয়ই আমাদের জন্য খানিকটা হয়তো আশাবাদের জায়গাটা। রাজনৈতিক যে উত্তেজনাটা ছিল, টানটান উত্তেজনা ছিল, উত্তেজনাটা খানিকটা প্রশমিত হলেও আবার নতুন করে কিভাবে নির্বাচন কেন্দ্রে নানা রাজনৈতিক সমীকরণে পরিস্থিতি আবার ঘোলাটে হয়ে যায় কিনা সে উদ্বেগ আশঙ্কা আজকে বিকেলের সন্ধ্যায় এটা আমার মধ্যে কিন্তু তারা গণভোটের ব্যাপারে নিশ্চয়ই আমাদের বিপুল অধিকাংশ দল আমাদের দাবি ছিল এবং জনগণের প্রত্যাশা ছিল ফেব্রুয়ারি প্রথমার্ধে যে জাতীয় নির্বাচনের দিনই যাতে একই সাথে গণভোট হয়। সরকার এই বিপুল গণদাবির পক্ষেই তারা অবস্থান নিয়েছেন এবং সেই জায়গাটা তারা বলেছেন, কিন্তু প্রশ্নগুলো যেভাবে উত্থাপন করা হয়েছে চারটা ভাগে ভাগ করে, আর সেখানে গণভোটের ব্যাপারে আমরা গণভোটে যে অর্জনটা করতে চাই জুলাই সনদের পক্ষে, অভ্যুত্থানের পক্ষে, আমরা আগামী পার্লামেন্ট যাতে একই সাথে একটা কনস্টিটিউয়েন্ট পাওয়ার নিয়ে কাজ করতে পারে, যেটা যাতে জয়যুক্ত হয়। কিন্তু প্রশ্ন উত্থাপনের ধরন, চারটা প্রশ্নকে যেভাবে হাজির করা হয়েছে, এই ঝুঁকিটা আছে যে আমরা সত্যি সত্যি জয়যুক্ত হবে কিনা, এবং যদি না হয় তাহলে কি জুলাই অভ্যুত্থান, আমাদের জুলাই সনদ, গণভোট এবং গণতান্ত্রিক উত্তরণ এটা কি কোনোভাবে এটা আবার গুরুতর কোনো বিপর্যয়ের মধ্যে পড়বে কিনা। আমি মনে করি এখনো সময় আছে। সরকার প্রয়োজন বোধে এই জুলাই সনদ আইনটাকে তারা পর্যালোচনা করতে পারে, তারা সংশোধন তারা করতে পারে এবং আমরা মনে করি যে সকল প্রশ্নে আমাদের সাধারণ ঐক্যমত আছে কেবলমাত্র সে সমস্ত প্রশ্নে যদি গণভোটের ক্ষেত্রে যদি আমরা যাই তাহলে জুলাই সনদ, আমাদের অভ্যুত্থান, গণভোট, পরবর্তী গণতান্ত্রিক উত্তরণ খানিকটা হয়তো শেষ রক্ষা করবার সুযোগ আছে। সুতরাং এগুলো নিশ্চয়ই আমরা বিবেচনাটা
পারি। আর আপনি জানেন যে এখন নির্বাচন কমিশন এখন তো পুরো আলোচনাটাই নির্বাচন কেন্দ্র করে, কিন্তু লক্ষ্য করবেন যতগুলো সনদের আলোচনা কাঠামোর পরিবর্তনের আলোচনা, কিন্তু গোটা যে দুর্বৃত্ত অর্থনীতি, দুর্বৃত্তদের যে রাজনীতি, এবং এই গত 15 মাসে গোটা দুর্বৃত্তরা কিভাবে নতুন ভাবে তারা কিভাবে ম্যানেজ হয়েছেন, তারা কিভাবে নতুন ভাবে রাজনৈতিক নানা অংশীজন কিভাবে তাদের সাথে নতুন বন্দোবস্ত করে তারা একটা বোঝাপড়া, একটা ভাগ বাটোয়ারার মধ্য দিয়ে গত 15 মাস তারা পার করেছেন। যারা ক্ষমতার সাথে যুক্ত, যারা ক্ষমতার বাইরে, সবাই কোনো না কোনোভাবে এই বন্দোবস্তে তারা পার করেছেন। এবং দুর্ভাগ্যজনকভাবে এর যে একটা সমাজের যে মৌল কাঠামো, তার অর্থনীতি এবং তার যে প্রধান যে জায়গাটা, এর সামান্যতম কোনো পরিবর্তন আমরা লক্ষ্য করি না। অর্থাৎ দুর্বৃত্ত অর্থনীতি, দুর্বৃত্ত রাজনীতি, এর যে অশুভ মেলবন্ধন পুরোটাই কিন্তু বহাল তবিয়তে আছে। এবং ইতিমধ্যে আমরা দেখছি দেশব্যাপী নির্বাচনের নাম করে ইতিমধ্যে আমরা দেখেছি কোটি কোটি টাকা এক এক দিনে কিভাবে সেখানে ব্যয় করা হচ্ছে। শোডাউনের নাম করে সেখানে নানাভাবে আমরা নির্বাচন কমিশনকে পরশুদিন দুদিন আগে বলে এসেছি যে আপনারা এতগুলো সমস্যা আপনারা রাজনৈতিক দলগুলোর সাথে কোনো আলোচনা না করেই আপনারা আরপিও চূড়ান্ত করেছেন। আপনারা এটা অন্যায় করেছেন। যারা স্টেক হোল্ডার রাজনৈতিক দল, তাদের সঙ্গে আলোচনা করবেন, কথা বলবেন, পরামর্শ করবেন, অথচ এটাকে আপনারা আইন করেছেন। ইতিমধ্যেই একটা অর্ডিন্যান্স জারি হয়ে গেছে এবং দেখা যাচ্ছে সেখানে নতুন করে আগামী নির্বাচনে কালো টাকার সেখানে অবাধ প্রবাহের নতুন করে পরোক্ষভাবে সুযোগ করে দেওয়া হয়েছে। জামানতের পরিমাণ বৃদ্ধি পেয়েছে, সর্বোচ্চ ব্যয়ের পরিমাণ 25 লক্ষ থেকে 35 থেকে 60 লক্ষ 70 লক্ষ টাকা পর্যন্ত এটা এখন উন্নীত হবে। এটা হচ্ছে প্রকাশ্য ব্যয়, আর অপ্রকাশ্য ব্যয়ের কত শতগুণ হবে আমরা জানি না। এবং এই ধারা যদি চলতে থাকে অতীতের মতন, আগামী পার্লামেন্টও বিত্তবান ধনী, কিছু কিছু ক্ষেত্রে কালো টাকার মালিক এবং দুর্বৃত্ত মাফিয়ারা আগামী পার্লামেন্ট নতুন ভাবে তারা দখল করে নেবেন কিনা, সেই ঝুঁকি, সে আশঙ্কা কিন্তু এখন পর্যন্ত দেখা যাচ্ছে। এবং রাজনৈতিক দলগুলোর ভেতরে বাস্তবে সংবিধানে পরিবর্তনের কথা বলছি, কিন্তু রাজনৈতিক দলগুলোর ভেতরে গণতান্ত্রিক পরিবর্তনের কোনো লক্ষণ, কোনো নমুনা আজকের এই দিন পর্যন্ত এখনো দেখা যাচ্ছে না। ফলে তাদের সমস্ত আলোচনা, তাদের কাজকর্ম এবং তাদের সামগ্রিক মনোনয়নের যে প্রক্রিয়া, যেগুলোর লক্ষণ দেখা যাচ্ছে, সেই লক্ষণ থেকে এই আতঙ্ক কিন্তু আমাদের মধ্যে কিন্তু ছড়িয়ে পড়ছে। অভ্যুত্থানের পরে যে পার্লামেন্ট হবে, সেই পার্লামেন্টও যদি গত 15 বছরে হাসিনার পার্লামেন্টের আরেকটা চেহারা যদি দেখতে হয়, এটা অভ্যুত্থানের পরাজয়। এই যে এবার জুলাই আগস্টের শহীদদের প্রতি আমরা কিন্তু অবিচার করব এবং বাংলাদেশ কিন্তু সামনে রাস্তায় হাঁটতে পারবে না। সুতরাং নির্বাচন কমিশন তাদেরকে কিভাবে কালো টাকার এই নির্বাচনকে যেখানে টাকার খেলায় পর্যবেসিত করা হয়েছে, এর বিরুদ্ধে যদি পরিষ্কার অবস্থান নেওয়া না যায়, তাহলে কিন্তু আমরা গণতান্ত্রিক কোনো জায়গায় আসতে পারবো না। শেষ যে কথা বলতে চাই, নির্বাচনে এখন যে পরিস্থিতি সামনে আপাতত এই দেশ এখন যেখানে গেছে, একটা বিশ্বমার একটা নৈরাজ্য চলছে, এক ধরনের যা খুশি করবার একটা তৎপরতা আমরা লক্ষ্য করেছি। ঢাকার শহর ক্রমান্বয়ে বাসযোগ্যহীন শহরে পর্যবেসিত হয়েছে। অধিকাংশ নগর বন্দরের চেহারাটা একই রকম। হাসিনার আমলে আমরা বলতাম যে আল্লাহর হস্তে দেশ চলছে, এখনো দেখছি ক্রমান্বয়ে একটা আল্লাহর হস্তে এখন দেশটা চলছে। কোনো অভিভাবক নাই, কোনো রাজনৈতিক কোনো আমাদের কোনো দেখভাল করার, এই 18 কোটি মানুষের দুঃখ, ভালো মন্দ, তাদের দারিদ্র, বাজার, তাদের না খাওয়া, বেকারত্ব, এগুলাকে দেখাশোনা করবার কিন্তু কোনো লোক নেই। সেই জায়গা থেকে নিশ্চয়ই বাংলাদেশ আগামী নির্বাচনের মধ্য দিয়ে যাতে একটা গণতান্ত্রিক একটা দায়বদ্ধ, যাতে আমরা একটা পার্লামেন্ট গঠন করতে পারি, শক্তিশালী একটা রাজনৈতিক নেতৃত্ব যাতে গড়ে উঠতে পারি, খানিকটা গণতান্ত্রিক পরিসর যাতে বৃদ্ধি করা যায়, আমাদের একেবারেই ন্যূনতম চাহিদা এইটুকু। কারণ বাংলাদেশ তার ইতিহাসের অভ্যন্তরীণ, রিজিওনালি এবং গ্লোবালি সবচেয়ে বড় নিরাপত্তা ঝুঁকির মধ্যে আমরা এখন পার করছি। এই সরকার কোনো দিক থেকে সেটাকে সামাল দিয়ে উঠতে পারছে না। সেজন্য আমরা আমাদের মধ্যে তর্ক করি, বিতর্ক করি, আলোচনা করি, কিন্তু আমি সবাইকে বলতে চাই, কিন্তু দিন শেষে আমরা এখানে যে আদেশ হয়েছে এটা নিয়ে প্রশ্ন আছে, তারপরে আমরা আমাদের অভ্যুত্থানকে রক্ষা করতে চাই। গণভোটকে নিশ্চয়ই আমরা
আমরা হাসসূচক জায়গাতে যে আমরা গণতন্ত্রের অর্জনকে আমরা রক্ষা করতে চাই এবং বাংলাদেশের গণতান্ত্রিক ভবিষ্যৎকে আমরা নিশ্চিত করতে চাই এবং সে ব্যাপারে সবাই আমরা দায়িত্বশীল আচরণ করব এবং কারণ আমাদের কোনো একটা ছোট পদক্ষেপ বিরাট বিপর্যয় ডেকে নিয়ে আসতে পারে। আমি ইতিমধ্যে বলেছি অনেকে আমাদের মধ্যে মারামারি দেখতে চান যে আমরা দলগুলো অভ্যন্তর অংশীজনরা আমরা মারামারি করি, আমরা হানাহানি করি, যার সুযোগটা নেবার জন্য অনেকে কিন্তু এখন মুখিয়ে আছেন। এই সুযোগটা কাউকে দেওয়াটা কোনো দেশপ্রেমিক কোনো কাজ হবে না। আশা করি এটা বিবেচনার মধ্যে রাখবো এবং আমরা নানা চ্যালেঞ্জ আছে এটাকে মোকাবেলা করে যেটা মঞ্জু যেটা বলবার চেষ্টা করলেন, আমরা চেষ্টা করছি আমাদের মধ্যে একটা ন্যূনতম বোঝাপড়ার জায়গাটা তৈরি করবার জন্য। একই সাথে যাদের সাথে আমাদের হয়তো অন্য কোনো বোঝাপড়া না হলেও দেশ গণতন্ত্র ভবিষ্যৎ নিরাপত্তা এই প্রশ্ন জাতীয় প্রশ্নে ন্যূনতম ঐক্যের যে সেতু বন্ধন এটাকে অবশ্যই এটাকে আমরা রাখতে চাই। কথা বলি মজলুম জনতার প্রতি আরেকটা শ্রদ্ধা এবং ভালোবাসা জানি আমি আমার বক্তব্য এখানে শেষ করি। আপনাদের সবার জন্য অভিবাদন। ধন্যবাদ জানাই ক্ষুদ্র প্রেস পার্টির সাধারণ সম্পাদক জননেতা সাইফুল হককে।